নমস্কার, আমি দেবাত্রী গুহ চলে এলাম। কোনো রকম না জানিয়ে হঠাৎ চলে এলাম। তো যারা রেকর্ডেড লাইভটা দেখবেন তাহলে তারা পরে দেখে নেবেন, কারণ আজকে রোববার, হয়তো অনেকেই নানান কাজে বেরাতে পারেন বা বাজার করতে পারেন, কারণ রোববার একটা ছুটির দিন সবার থাকে। তো সেজন্য কাউকে আর কি লাইভে বসার জন্য আমন্ত্রণ না জানিয়েই লাইভটা করছি, কারণ রেকর্ডেড লাইভটা তাহলে তারা দেখতে পারবেন। আর যারা যারা রয়েছেন তারা অবশ্যই জয়েন করবেন। কি কারণে এই লাইভটা করছি বা কি জন্য এই লাইভটা, সেটা আজকে বলি। কেউ যদি থাকেন তাহলে জয়েন করবেন, নাহলে আমি শুরু করছি, কারণ কথা না বাড়িয়ে মূল কথায় আগে আসা যাক। আজকে প্রথমে একটা মজার ঘটনা বলবো, যে যখন কোনো ঘটনা মাথায় আসে বা যখন কোনো কাহিনী বা গল্প ভাবি, সেটা যতক্ষণ পর্যন্ত না বলে উঠতে পারি, আমার মনে হয় যেন সেটা চলে যাবে এবং ঠিকমতো মাথা থেকে আউট হয়ে যাবে এবং আমি ঠিকমতো সেটাকে তুলে ধরতে পারবো না। তো সেজন্যই আজকে লাইভটা করা। তো সদ্য বইমেলা গেল, বইমেলায় প্রচুর মানুষ বই কিনেছেন এবং বইমেলা একটা এমন জায়গা যেখানে বই কেনার আনন্দ, একটা সময় আমি ভীষণ বই কিনতাম, তো বই কেনার আনন্দটাই আলাদা থাকে। কারণ আমরা বই মেলায় গেলে হয় কি, অনেক প্রিয় সাহিত্যিক, কবি, লেখকদের একদম সামনে দেখতে পাই এবং তাদের থেকে, তখন তো অটোগ্রাফের যুগ ছিল, এখন সেলফির যুগ, তো তখন একটা অটোগ্রাফ নেওয়ার প্রবণতা থেকে থাকে। বইমেলা হচ্ছে বহু গুণী মানুষের সমাবেশ। সেজন্য কলেজ স্ট্রিটে পড়ার সত্ত্বেও, কলেজ স্ট্রিটে আমার ইউনিভার্সিটি ছিল, পড়ার সত্ত্বেও বইমেলা একটা আলাদা রকমের আমেজ তৈরি করতো। তো সেই নিয়ে একটা মজার ঘটনা বলি, কারণ বেশ কিছুদিন ধরে আমার প্রোফাইলে আসছে, জনৈক কিছু মানুষজন বলেছেন, একজন বলেছেন আমি ৭৫,০০০ টাকার বই কিনেছি। বই কিনেছি তে শেষ নেই, ৭৫,০০০-এর বই কিনেছি। এবং আরেকজনও দেখলাম টাকার অঙ্কটা হাইলাইট করতে ভীষণভাবে ইচ্ছুক, কিন্তু তারা যে বই কিনেছে, মানুষ বইটা দেখায় বা কি কিনেছি তার কোনো অস্তিত্ব নেই, ৭৫,০০০-এর অস্তিত্ব আছে। তো সেই নিয়ে আমরা ভাবলাম একটা মজার গল্প বলি, কারণ প্রচুর মানুষ তো প্রচুর রকমের কথা বলে এবং আজকে ফেসবুকের, আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে সবই আমাদের দেখতে হয়, সহ্য করতে হয়, হজম করতে হয়, এবং কোনো কোনো মানুষকে কিছু বলতে নেই, মানুষ বলছে বলুক, তো বলতে নেই। তো সেই হিসেবে একটা গল্প বলি। এক অফিসে একজন বস রয়েছেন, তো সেই অফিসে মোট কাজ করেন প্রায় ১০০ জনের মতো স্টাফ রয়েছেন। এছাড়া রয়েছেন সেই অফিসের কলিগরা, যে সামনে মাসির দোকানে চা খান, সেই মাসির স্বামী, চায়ের দোকান, পাশে একটি রুটির দোকান আছে, রুটি, ঘুগনি, ডিম কষা বা ডিম সেদ্ধ, মাংস, সমস্ত কিছু নিয়ে আরেক মাসিমা আর কি, তিনি রান্না করেন, আর একজন হচ্ছে চায়ের মাসিমা, আরেকজন হচ্ছে রান্নার মাসিমা। এছাড়া আছেন হচ্ছে অফিসের সুইপার আছেন, অফিসের গার্ড আছেন, কেয়ারটেকার আছেন, এরকম বহু মানুষ রয়েছেন। তো সব মিলিয়ে ১০০ জন কর্মচারী ছাড়াও সেই চায়ের মাসিমা, খাবার বানানোর মাসিমা, কেয়ারটেকার এবং সুইপার সব মিলিয়ে ধরলাম আমি মোট ১১৫ জন সেই অফিসকে কেন্দ্র করে আছে। তো সেই অফিসের বস একটি বই লিখেছেন। বইটা লেখার পরই সেই বই বলতে পারা যায় মাত্র ১ মাসের মাথায়, প্রথম মুদ্রণ, ফার্স্ট যে কপিগুলো ছাপা হয়েছিল প্রকাশকের, ফার্স্ট কপি শেষ, সমস্ত কপি সোল্ড আউট হয়ে গেছে এবং প্রকাশক ভীষণভাবে খুশি, তার কাছে আর কি পারমিশন নিচ্ছেন যে দ্বিতীয় মুদ্রণ ছাপা হবে, কারণ এই বই ভীষণ ডিমান্ড, এত মানুষ কিনেছেন এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করা হবে এবং কিছুদিনের মধ্যে যে হারে এই বই বিক্রি হচ্ছে, কিছুদিনের মধ্যে এই বই হয়তো বেস্ট সেলারের তালিকায় চলে যাবে। তো অফিসের বস তো ভীষণ খুশি এবং যে সমস্ত অফিসের কর্মচারী, এমনকি সেই চায়ের মাসে 2টো বই নিয়েছেন, ডিম রান্না করা, মাংস রান্না করা, খাবারের মাসি সে 2টো বই নিয়েছেন, কেয়ারটেকার বাবু 3খানা বই নিয়েছেন, দ্বাররক্ষী যিনি তিনি 1খানা বই নিয়েছেন, সুইপার
5 জনকে বই নিয়েছেন, কারণ তিনি বস্তিতে থাকেন, এই বই নাকি শিক্ষার প্রসার ঘটাবে এরকম তার ভাব, সেজন্য সে 5খানা বই নিয়েছেন। এছাড়া যারা অফিসে কাজ করতো মানে সেই 100 জন কর্মচারী, তারা প্রত্যেকে নিজের জন্য একটি করে তো বই নিয়েছেনই, এবং পরবর্তী সংখ্যার মানে অর্ডার, পরবর্তী যেটা বেরাবে বই তার অর্ডার দিয়ে দিয়েছেন, কারণ তারা তাদের বন্ধু আত্মীয়দেরকে এই মহামূল্যবান বইটা পড়াতে চান এবং নিজের কাছে এই বইটা অ্যাসেট হিসেবে রাখতে চান। তো সেজন্য বস ভীষণ খুশি। তাই বস নিজের বাড়িতে মানে একটি সাহিত্য সভার, এটাকে পার্টি বলা যাবে না, সাহিত্য সভার আয়োজন করেছেন। সেখানে প্রকাশক সহ সেই চায়ের মাসি, রান্না করার মাসি, কেয়ারটেকার, সুইপার কে সহ এবং অফিসের পুরো 100 জন কর্মচারীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে চা এবং ফিশ ফ্রাই সহযোগে জলযোগের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। ও মাইক রাখা হয়েছে যে এই মহামূল্যবান বই সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা জানাবেন, এবং সেই জন্য বহু বলাই যায় মানে 3-এর অধিক 4-এর অধিক ব্লগারকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যাতে সেই ব্লগটার মানে আরো করে, আরো মানুষের কাছে এই বইয়ের মূল্য পৌঁছাতে পারে, কারণ এখন আমাদের জীবনের ব্লগারই সব। তো এরকম বিভিন্ন তো সব যথারীতি সাহিত্য সভা বসেছে, সবাই চা এবং সিঙ্গারা সহযোগে সভায় মনোনিবেশ করেছে। তো প্রথমে বস বক্তৃতা দিয়েছেন যে আমার বই এই যে বিপুল সাড়া ফেলবে আমি এটা ভাবতেই পারিনি, এবং এর জন্য আমি সকলের কাছে ভীষণ কৃতজ্ঞ। তারপর প্রকাশকও বলেছেন যে উনি যেই বইটা লিখেছেন এবং এটা দ্বিতীয় প্রকাশ যদি এরকম সাড়া ফেলে তাহলে মানে বেস্ট সেলারে চলে যাবে, এবং এটা আমাদের প্রকাশনার ক্ষেত্রে একটা মাইলস্টোন, প্রথম আমাদের কোনো পাবলিশ করা বই বেস্ট সেলারে যেতে চলেছে। তো ভীষণ মানে আহ্লাদিত অবস্থা। বসের ওয়াইফ রয়েছেন, বসের মা বসে রয়েছেন, বসের শ্বশুর শাশুড়ি সবাই এসছে, মুহুর্মুহুর হাততালি পড়ছে। তো প্রথমে খুব ভালো বক্তা, যিনি খুব ভালো পিপিটি প্রেজেন্টেশন দেন, তাকে ডাকা হয়েছে এই বই সম্পর্কে কিছু বলার জন্য। আর তিনি প্রথমে উঠেছেন মঞ্চে, উঠে বলছেন নমস্কার, বাংলা সাহিত্যের জগতে আমার বসের লেখা এই বই একটা এমন বই যেটা সাহিত্য পুরস্কার পাওয়ার যোগ্য। তো আমি এই বইকে সাহিত্য পুরস্কারের জন্য প্রথমেই সাহিত্য পরিষদকে, বঙ্গীয় সাহিত্য পরিষদের কাছে আবেদন করব যাতে এই বই সাহিত্য পুরস্কার পায়। বসের তো মানে চোখ দিয়ে মানে জলের ধারা বয়ে চলেছে, তিনি হাততালি দিয়েছেন, বসের বউ মানে ভীষণ আহ্লাদিত। তারপর সে তার বক্তৃতা শুরু করেছে। এই বই পড়ে আমি আমার কান্না চাপতে পারিনি, আমি অঝরে কেঁদেছি। এই বইয়ের লেখনী এমনই, আমার কান্না দেখে আমার মা আমার হাত থেকে বইটা নিয়ে পড়েছেন, মাও অঝরে কেঁদেছে। আমার এবং মার কান্না দেখার পর আমার বউ বলল এই বইতে কি এমন আছে যে তোমরা অঝরে কাঁদছো। আমার বউ পড়ে সে কাঁদতে পারে না, তার মুখটা থমথমে হয়ে গেল। এর বাইরে আমি কিছু বলার ভাষা রাখি না। এই বই এত আবেগের বই, এত আবেগ এই বইয়ের মধ্যে যে সত্যি এই বই চোখের জল মানে বাঁধ ভাঙা চোখের জলের সৃষ্টি করতে সক্ষম এই বই। বস মাথা নিচু করে রয়েছেন, বসের বউ শাড়ির আঁচল আঙুলে পেঁচাচ্ছেন, বসের যে শ্বশুর শাশুড়ি তারা প্রথম চেয়ার মানে সামনের সারিতে বসেছিলেন, সেখান থেকে জায়গা চেঞ্জ করে পেছনে গেছেন। প্রকাশকের প্রচন্ড গরম লাগছে, তো দ্বিতীয় জন উঠেছেন, তিনি বলছেন আমার প্রথম বক্তা যে যা বলেছেন একদম সত্যি কথা বলেছে। এই বই শুধু সাহিত্য পুরস্কারের যোগ্য নয়, এই বই আমি বলবো নোবেল অথরিটি কমিটির কাছে যাওয়ার দরকার। কারণ রবীন্দ্রনাথের পর কোনো সাহিত্যিক, বাংলা সাহিত্যিক যে কাজ করতে পারেনি এই বই সেই কাজ করে দেখিয়েছে। এবং এই বই পড়ে আমার প্রথম সহকর্মীর মতো আমি প্রচন্ড কেঁদেছি, এবং আমার কান্না মুখর গলা শুনে আমার বন্ধুরাও খুব অবাক হয়েছে যে তারা কেন আমি এরকম ভাবে কাঁদছি, আমার মতো একটা মানুষ কেন কাঁদছে। তো তারা এর জন্য বইয়ের প্রচুর অর্ডার দিয়েছে, মানে বইয়ের দ্বিতীয় প্রকাশ বেরালেই আমি 3-4টে বই আমার বন্ধুদের জন্য কিনবো। তারা এর জন্য আমাকে বলেছে, অগ্রিম বুকিং করেছে, এবং আমার তরফ থেকে এই বইয়ের জন্য 3-4 কপি অগ্রিম বুকিং রইল। কারণ এটা আমি এসে গেছি, রিম্পা এসে গেছে। তো এই বইয়ের জন্য মানে এই বইয়ের কোনো তুলনা হয় না, এই তুলনাহীন বই আর কি। বসের মাথা নিচ্ছু, তিনি উঠে দাঁড়ালেন, বললেন আজকের মতো সাহিত্য সভা এখানেই শেষ,
তো সেখানে মানে অত্যন্ত সাহস নিয়ে বইটাকে বের করলাম আমি ব্যাগ থেকে বের করার পর দেখলাম বইটার নাম হচ্ছে আমার বাড়ি। বইটা খুললাম, সেখানে বাড়ি কিভাবে প্রস্তুত করা হয়, কোন ইট বালি কংক্রিট বাড়ির জন্য ভালো, কোন মডিউলার কিচেন কোম্পানিগুলো এই মুহূর্তে মার্কেটে অল্প প্রাইসে সুন্দর কিচেন করে দিচ্ছে, কারা ভালো ফলস সেলিং করছে, কোন ইঞ্জিনিয়ারের হাতে দিলে আপনার বাড়িটি অল্প জায়গার মধ্যে অনেকটা সুন্দরভাবে গড়ে উঠবে, তার বিস্তারিত বর্ণনা রয়েছে বইটার মধ্যে। বইটার নাম আমার বাড়ি। এবং সেই বইয়ের এই বর্ণনার পর আমার দুইজন কলিগ যে বর্ণনা দিলেন এবং এই বই কেন বেস্টসেলারে চলে গেল তা বুঝতে বস, প্রকাশক, বসের শ্বশুর, শাশুড়ি এবং সর্বোপরি আমাদের কারোরই আর বাকি থাকলো না। এবং এই হচ্ছে একটা মজার কাহিনী আর কি, বই বেস্টসেলারে যাওয়ার কাহিনী। এবং আজকালকার দিনে যারা বলেন যে বই আমি এত টাকা মূল্যের বই কিনেছি, অর্থাৎ বইয়ের সঙ্গে যখন টাকাটা সমানুপাতিকভাবে যায় না, বইয়ের তারা দেখবেন কোনো বই কিনেছেন, আপনি যদি তাদেরকে বলেন যে আপনি যে ৭৫,০০০ বা টাকার বই কিনেছে, সেই বইয়ের ছবি দেখান, তারা দেখাতে পারবে না। তা মানুষ বইয়ের দেয়, মানে কি বলবো, বই সম্পর্কে মানুষ বলেন যে এই বইটা পড়ে কিরকম হয়, পাঠক প্রতিক্রিয়া দেন। কিন্তু যখন মানুষ বই কেনার দিকে চলে যায়, সেলের দিকে চলে যায়, তখনই এরকম একটা মানে ভজঘট ব্যাপার ঘটে। তো এটা একটা মজার ঘটনা বা মজার গল্প ছিল, যে এরকমও ঘটে আর কি। তো এবার একটা ভয়ের ঘটনা বলি, ভূতের ঘটনা বলি, ভূতের গল্প। এটা একদম মানে সত্যি ঘটনা। তো এটা আমি আগে বলেছি কিনা আমার খেয়াল নেই, তবে ঘটনাটা বলছি, একদম সত্যি ঘটনা। আমার মাসির জীবনে এই ঘটনাটা ঘটেছিল। তো তখন আমার মানে মাসির শাশুড়ি মারা গেছেন, মাসির শ্বশুর বাড়ি ছিল আর কি আসামে, এবং মাসিরা, মাসি, মেসো, মাসির দেওর সবাই মিলে মাসিরা থাকতেন হচ্ছে সোদপুরে, মানে আমার দাদুর বাড়িও সোদপুরে, মাসিও সোদপুরে থাকতেন, মাসির নিজের বাড়ি। তো আমার বোনের তখন বড়জোর 4 কি 5 বছর বয়স হবে। তো খবর এসছে আসাম থেকে যে মেসোর মা মারা গেছেন। তো সেদিনকে ছিল শনিবার। তো মেসো প্লেনে ফ্লাইটের টিকিট ধরে আর কি মেসো এবং মেসোর ভাই যথারীতি তৎক্ষণাৎ চলে যায় আর কি আসামের উদ্দেশ্যে। তো এরপর 3টে রাত্রি যথাক্রমে ভালো মন্দই কেটে যায়। চতুর্থ দিন রাত্রি আনুমানিক 2টোর পর হঠাৎ মাসির ঘুম ভেঙে যায়। তখন প্রচন্ড গরম, তো ঘুম ভেঙে যায় একটা অস্বস্তিতে, অজানা অস্বস্তিতে মাসির ঘুমটা ভেঙে যায়। কি হচ্ছে মাসি বুঝতে পারে না, কারণ দেখে যে ঘরটার চারিদিক ধোঁয়ায় ভরে গেছে, বলা যায় ধোঁয়াশায় ভরে গেছে। এবং মানে সবচেয়ে ভয়ের ঘটনা, সেই ধোঁয়াশা ভেদ করে মাসি দেখতে পায় স্পষ্টভাবে, কারণ বাইরের লাইট পোস্টের আলো এবং ঘরের মৃদু যে আলো জ্বলছিল তাতে মাসি দেখতে পায় যে সেই ধোঁয়াশা ভেদ করে, ধোঁয়াশার চাদর সরিয়ে মাসির শাশুড়ি ধীরে ধীরে মাসি এবং মাসির মেয়ে যে মশারি করা বিছানায় শুয়ে রয়েছে সেদিকে এগিয়ে আসছেন। মাসি প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং ঘরের টেম্পারেচার মানে একটা অস্বাভাবিকভাবে কমতে থাকে। তো সেই মাসির শাশুড়ি আস্তে আস্তে একদম এসে দাঁড়ায় মশারির মানে দিকে, যেদিকে মাসি এবং মাসির মেয়ের মাথা দিয়ে শুয়ে রয়েছে ঠিক সেই জায়গা, এবং সে মশারিটাকে তুলে নিজের হাত দুটোকে মশারির ভেতর মাসির বালিশের তলায় ঢোকানোর চেষ্টা করছে বা ঢোকানোর প্রয়াস করছে। এই সময় আমার মাসি প্রচন্ড জোরে জোরে দুর্গা মন্ত্র জপ করতে থাকে, এবং মাসি দেখে যে আমার বোন ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে বোন ঠক ঠক করে কাঁপছে, কিন্তু ঘুমাচ্ছে। মাসি প্রচন্ড জোরে জোরে দুর্গা মন্ত্র জপ করা শুরু করে দেয়, এবং এই দুর্গা মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গেই সম্ভবত দেহি সৌভাগ্য মারাজ্ঞং দেহি দেবী পরং সুখং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো দেহি, এই মন্ত্রটা জপ করা মাসি শুরু করে দেন। এবং জপ করার কিছুক্ষণের মধ্যেই
ঘরে যে ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছিল বা ঘরের টেম্পারেচার যে অস্বাভাবিক হারে কমে গেছিল, সেটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে কেটে যায়, ঘরের টেম্পারেচার স্বাভাবিক হয়ে যায়। মাসি তড়িঘড়ি করে উঠে আগে মানে লাইট জ্বালায় এবং বোন দেখছে তখনও কাঁপছে ঠকঠক করে, বোনকে মানে মাসি চেপে ধরে দুর্গা মন্ত্র জপ করে। এবং তারপর দিন মাসি আর মানে ওই বাড়িতে একা বোনকে নিয়ে থাকার কোনো সাহস পায়নি। মাসি যথারীতি দাদুর বাড়িতে চলে আসে। তো মেশো ফিরলে মেশোকে মাসি যখন এই ঘটনা, তখন তো দেখুন মোবাইলের যুগ ছিল না, মোবাইল ছিল না, বাড়িতে কোনো কোনো বাড়িতে একটা ল্যান্ডফোন থাকতো এবং আসামে সেটাও মানে এসটিডি কলের তালিকায় পড়তো, তো জানাতে পারিনি। মেশো আসার পর মাসি যখন পুরো ঘটনার বিবরণ মেশোকে দেয়, মেশো জানায় যে আমার মানে এটা আমার অনেক ছোট বয়সে শোনা ঘটনা, যে মৃত্যুকালীন উনি কিছু দোষ পেয়েছিলেন এবং এই দোষ পাওয়ার পরিপ্রেক্ষিতেই হয়তোবা কাজের আগে, শ্রাদ্ধ শান্তির আগে তিনি হয়তোবা তার নশ্বর দেহ নিয়ে, বা আত্মা তো অবিনশ্বর যাকে বলা যায়, তিনি এসেছিলেন এবং এসে এই ঘটনাটা তারই আর কি ফলে ঘটেছিলেন। তারপরে বহুবার কিন্তু কোনোদিন, বহুবার বললে ভুল হবে, কোনোদিনও কিন্তু আমার মাসি এর জীবনে এই ঘটনার কিন্তু কোনো রকমভাবে রিপিট হয়নি। কিন্তু মাসি এই ঘটনায় কিন্তু প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়েছিল এবং এই ঘটনাটা মানে আমাদের সবার কাছে মাসি বলেছিল এবং আমরাও জানতে পারি ঘটনাটা। তো এটা ছিল একদম একটা সত্যি ভূতের কাহিনী, সত্যি ভূত বলবো না, একটা সত্যি ঘটনা। অনেক ঘটনার দেখুন কোনো উত্তর পাওয়া যায় না, সেরকমই এটা ছিল একটা সত্যি ঘটনা। আর আজকে যেটা থার্ড বলবো সেটা হচ্ছে মহাকুম্ভ। আমি দল, কোনো পার্টি বা দল মত নির্বিশেষে কোনো কিছুকেই সেইভাবে গ্রাহ্য করি না, কারণ আমার মনে হয় লঙ্কায় যে আসে সেই হয়তো রাবণের ভূমিকা ধারণ করে। আবার রাবণ মহাগুণী সেটা বলতেও কোনো দোষ নেই, কিন্তু সেক্ষেত্রে কোনো আমি রাজনৈতিক রং লাগাতে চাই না। তো আমার একটা বক্তৃতা, একটা কথা ভীষণ ভালো লাগলো। যোগী আদিত্যনাথ মহাকুম্ভের সমাপ্তিতে যে ভাষণটা দিয়েছেন, তিনি বললেন, ভক্ত খুঁজেছে, ভক্ত দেখেছেন ভগবানকে, শকুন দেখেছে ভাগাড়কে, শুয়োর খুঁজেছে আর কি যেখানে নোংরা পচ্ছ জিনিস পড়ে থাকে খামার, সেই জায়গাটাকে। তো এটাই হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি, তিনি কুম্ভ নিয়ে যেটা বললেন। এবং এই কথাটা আমার বলতে গেলে ভীষণভাবে টাচ করলো, কথাটা ভীষণ ভালো লাগলো যে কুম্ভ এমনই একটা, এটা 144 কি 145 কি 140 সময়সীমা সমস্ত কিছুকে বাদ দিয়ে, এর আগের দিন আমি বলেছিলাম যে কিছু ভুল বার্তা প্রেরিত হয়েছে, যে এটাকে পাপ পুণ্যের যে বিশ্লেষণ, কোনো সব কিছুকে বাদ দিয়ে কুম্ভ হচ্ছে জ্ঞানের, জ্ঞান, যে জ্ঞান, মানুষের যে জ্ঞান, জ্ঞানের বলা যায় চূড়া কুম্ভ, আর তার বাইরে কিন্তু কিচ্ছু নাই। এখানে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা, সাধু সন্ন্যাসীদের যে জ্ঞান, যা হয়তো আমরা বইয়ের পাতায় বা নেট ঘাটলেও যা কিছু পাবো না, তাকে চাক্ষুষ দেখা, চাক্ষুষ সেই সমস্ত জ্ঞানের পরিধিকে বা জ্ঞানের ভাণ্ডারকে বিস্তার করার জায়গায় কিন্তু কুম্ভ। বা যে কোনো মেলা, আমরা যখন ছোটবেলায় না মেলার রচনা লিখতাম, তো প্রথমেই আমার মা আমাকে খুব সুন্দর রচনা লিখে দিত। আমার মা বলতো, লিখে দিত রচনাতে, মেলা শব্দের অর্থ মিলন ক্ষেত্র, অর্থাৎ এমনই এক মিলন ক্ষেত্র যেখানে ভারতীয় সংস্কৃতিকে, হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের নানান আচার বিধি সংস্কৃতিকে জানার একটা পীঠস্থান কিন্তু কুম্ভ ছিল। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার জানেন তো, আমরা মানে ধরুন আমরা একটা জায়গায়, হয়তো একটা পাড়ায় অনেকে থাকি, প্রত্যেকের পাড়ার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা মানুষের ভীষণ ভাব, কিন্তু দেখবেন যখন একটা বাড়ির কোনো একটি বাড়িতে বিয়ে লাগে এবং আমাদের যখন সকাল থেকে নিয়ম থাকে, দেখবেন প্রত্যেকটা বাড়ি নিজস্ব কিছু নিয়ম কানুন আচার রীতিনীতি থাকে। অর্থাৎ পাশাপাশি বাড়ির নিয়মই সম্পূর্ণ যদি ভিন্ন হয়, তাহলে ভাবুন তো আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের কত ভিন্নতা, কত ব্যপ্ত এই সংস্কৃতি।
সেই সংস্কৃতি, আমি তো ভীষণভাবে পুরী যাই, উড়িষ্যায় যাই, কালকে একটা উড়িষ্যার আমি সংস্কৃতির ঘটনা তুলে ধরলাম যে হাজার হাজার মানুষ, যেটা আমি অলরেডি অফ নিউজে বেরিয়েছে এবং আমার সেটা পোস্ট করা হয়নি, অফ নিউজের পাতায় বেরিয়েছে, এবং আমি দুটো ঘোরার গ্রুপ, বাঙালির বেড়ানো ঘোরা এবং ট্যুর প্ল্যানার, এবং দুটো গ্রুপে হিউজ লাইকের তালিকায় যাচ্ছে এবং প্রায় 250-300 কমেন্ট পড়েছে, যারা এক একজন লিখেছে যে আমরা 51-52 বার পুরী যাই, কিন্তু এই কার্তিক পূর্ণিমার ঘটনা সম্পর্কে আমরা কেউ জানতাম না। অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যের, যেখানে আমরা হয়তো অহরহ ঘুরতে যাই, প্রতিবেশী রাজ্যের সংস্কৃতি, তাদের নিয়ম, তাদের রীতি সম্পর্কেও কিন্তু অবগত নই। সেখানে এই সমুদ্র বিরাট ভারত ভূমি, সেই ভারত ভূমির একটি ধর্ম হিন্দু, সেই ধর্ম সম্পর্কে তো আমরা অবগতই নই। কুম্ভ একটা এমন জায়গা যেখানে বলা যায় যে একই জলে আজ সমগ্র ভারত, মধ্যবিত্ত ভারত, উচ্চবিত্ত ভারত এবং সর্বোপরি আমাদের শ্রমজীবী ভারত ডুব দিল, দেহাতি ভারত ডুব দিল, আট পৌরে ভারত ডুব দিল একই জলে। যেখানে দাঁড়িয়ে হর্ষবর্ধন দান করেছিলেন শশাঙ্কের কাছে বন্দি রাজশ্রী তার ভগিনীকে মানে পাওয়ার জন্য, সেই দানের মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না, তার মধ্যে ছিল কেবলই দান করেছি। দান সেটা বিদ্যা হোক, বুদ্ধি হোক, জ্ঞান হোক, বস্ত্র হোক, বহুমূল্য অলংকার হোক বা মূল্য হোক, যা কিছু হোক, সেই স্থানে হর্ষবর্ধন কিন্তু দান করেছিলেন। তো সেই জায়গা দেখুন না, কত মানুষ সেখানে দান করছে, যেখানে এই যে ধনী দরিদ্র সমস্ত কিছু মিলেমিশে একাকার। কোন জায়গায় বলুন তো আজ ধনী দরিদ্র মিলেমিশে একাকার হতে পারে? একটা বিয়ে বাড়িতে আপনি যান, সেখানে আপনার সমগোত্রীয়দের দেখতে পারবেন, বা আপনার থেকে একটু হাই সোসাইটি দেখবেন, তারা দেখবেন একটা পাশ কাটিয়ে যাচ্ছে। সব জায়গায় ভীষণ রকম ভাবে মানুষ সোসাইটি মেনটেন করে, ভীষণ রকম ক্লাস মেনটেন করে, ভীষণ রকম ভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো কুম্ভ একটা এমন প্লেস যেখানে মানুষ না নিজের ক্লাস মেনটেন করতে পেরেছে, না নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছে, না অন্য কিছু, সব জায়গায় পাপিয়াদি বলছে এসে গেছি। এখানে মানে ভারতবর্ষের সমস্ত হিন্দু, ধনী দরিদ্র মধ্যবিত্ত দেহাতি সমস্ত মানুষ এক জলে স্নান করেছে, এক জায়গায় বসে খেয়েছে। যে মানুষরা দানের জন্য লঙ্গর খুলেছে, সেখান থেকে তারা খাবার নিয়ে প্রয়াগে হয়েছিল, হর্ষবর্ধন যেখানে দান করেছিল। তাহলে এখন দেখবেন একটা, আমরা জানেন তো দানের ক্ষেত্রে, দান যখন তুললাম, দানের ক্ষেত্রে নিয়ম বলে যে আমরা ডান হাত দিয়ে দান করি, ডান হাত দিয়ে যদি তুমি দান করো, বাঁ হাতকে সে দানের কথা বলতে নেই। দান এমন একটা জিনিস, আজ মানুষ কিভাবে দান করছে আপনি একবার ভাবুন। সেই দান আপনারা নিজের চোখে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে দান করে এবং সেই দানের হিউজ ছবি ছাড়ে। তো সেই দান দেখবেন, আর আপনি দেখবেন কুম্ভতে দেখবেন যে দান করেছে, যে মারোয়ারিরা খাবারের মানে প্রচুর পরিমাণে খাবার দিয়েছেন, লঙ্গর খুলেছেন, বা আপনি যদি উড়িষ্যার রথযাত্রায় যান, প্রচুর উড়িয়া মানুষ যেভাবে মিষ্টি থেকে শুরু করে, লুচি থেকে শুরু করে, লুচি আলুর দম মিষ্টি সাধারণত দান করা হয়, কেউ বা খিচুড়ি দেয়, যেভাবে মানুষকে দিচ্ছে, হয়তো নিজের বাড়ি থেকে করে এনেছে, তিনি, তার স্ত্রী, তার মা বা তার বাবা, 4 জনের ফ্যামিলি, যেভাবে মানুষকে দেয়, তারা কিন্তু একটাও দেখবেন তারা একটা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি নেই, তারা নিজেদের কিন্তু প্রচার করছে না, তারা দান করছে মনের আনন্দে, মন থেকে, হৃদয় থেকে সেই দান করছে। খুব খারাপ লাগে। আরো দানের আরেকটা মহিমা আমি বলি, যেটা আমার ভীষণ রকমের খারাপ লাগে। এবছরই কালী পুজোর দিন, আমাদের বারাসাতে তো কালী পুজোর সমস্ত যথারীতি রাস্তাঘাট অচল করে দেওয়া হয় আর কি। তো আমি দিনের বেলায় আর কি বেরিয়েছিলাম, তখন সম্ভবত 11টা 11:30 বাজে, এবং 2-2:30 নাগাদ ফিরছি একই পথ দিয়ে। 11টার সময় দেখলাম সেখানে লাইন দিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, মানে কি বলবো আর কি, যারা হয়তো শাড়ি নেওয়ার জন্য যে মানুষগুলো, বাচ্চা কোলে নিয়েও অনেকে দাঁড়িয়েছিল,
দুপুর 1:30 কি 2টো কালী পুজোর সময় যথেষ্ট রোদ এবং গরম থাকে, সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে বিশাল মঞ্চে, শাড়ির ঢাল পাহাড় পড়ে রয়েছে, একের পর এক বক্তৃতা দিতে আসছে, অজস্র ক্যামেরা সেই সব মানুষদেরকে ফোকাস করছে, তাদেরকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, কেউ লাইন ভাঙলে দেওয়া হবে না, কেউ লাইন ভেঙে কুপন নিয়ে আসবে না, কুপন না থাকলে চলে যান। 11:30 থেকে 2টো অবধি একটা শাড়ি দেবে জন্য মানুষগুলোকে 3 থেকে 3.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে সমাজের তথাকথিত সো কল যারা দানের নামে, মানে দান তো এটাকে বলবো না, এটাকে লোক দেখানো বলে, দান করবে জন্য মঞ্চে ভালো ভালো ধোপদুরস্ত পাঞ্জাবি পরে সমানে লেকচার মেরে যাচ্ছে মাইকে, এবং লাস্টে থ্রেট দিচ্ছে যে যা কেউ লাইন ভঙ্গ করলে তাকে দেওয়া হবে না, বা অমুক করা হবে না, তমুক করা হবে না। এবং তারপর তাদের এইসব থ্রেটনিং ফুলফিল হয়ে গেলে একে একে এসে দান নেবে, এবং তাতে ক্যামেরার মানে ভালো ঝলকানিটা উঠতে হবে যে আমি দিচ্ছি, সেই দানের কোনো মূল্য নেই। যারা দান করে না তারা সবার অলক্ষ্যে দান করে, তারা প্রচুর পরিমাণে দান করছে, অথচ দেখবেন ফেসবুকে তাদের দানের কিন্তু কোনো ছবি নেই, তারা কোনো দানের ছবি থাকে না, বরঞ্চ তারা দেখবেন অনেক সময় নিবেদন করে যে আমাদেরকে এই সংস্থার জন্য কিছু যদি পারলে হেল্প করা হয়, কিন্তু সেই হেল্পের বিনিময় তারা নিজেদের ছবি দিয়ে কখনো আমি দান করছি সেইটা কখনো দেখায় না। তাহলে তো আমি বলবো যে যারা এই যে সোকল মানুষ যারা দান করছে, তাহলে সে কি নিজে দান করছে? সে তো অপরের সাহায্য নিয়ে দান করছে। তাহলে অপর মানুষগুলোকে সে হাইড করে নিজে মঞ্চে উঠে যখন বক্তৃতা দেয়, দানের নামে যখন মানুষগুলোকে 3-3.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, তারপরে ফটো সেশন করে, তাহলে সেই দানের কি মূল্য আছে? দান তো দেখতে হয় মহাকুম্ভে গেলে দান দেখতে হয়, উড়িষ্যার রথযাত্রায় গেলে দান করতে হয়, সেখানে তারা বলেই দেয় যে ফটো একদম তুলবেন না বাবু, আমরা দান করছি ভগবান ঈশ্বরকে, মানে তারা হাত জোর করে এবং দান করে হাত জোর করছে। তাহলে ভাবুন, এটা হচ্ছে এই সমাজ এই দানকেও দেখায়, এই সমাজ দেখায় পুজোর প্যান্ডেলে ভিড়ে 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা দরিদ্র মানুষদেরকে করা দানকেও এই সমাজ দেখায়। তো সেই সমাজ একটা চাক্ষুষ সমাজ, একটা সোশ্যাল মিডিয়ার সমাজ। তো আপনারা কোন সমাজকে দেখবেন সেটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি আপনারা তথাকথিত সমাজকে দেখতে চান, তবে আপনাদেরকে কোনো মেলায় যেতে হবে, কোনো বড় উৎসবে যেতে হবে, সেখানে আপনারা দান দেখতে পারবেন, সেখানে আপনারা ভক্তি দেখতে পারবেন, সেখানে শ্রদ্ধা দেখতে পারবেন। আর যদি আপনারা সেগুলো না দেখে সোশ্যাল মিডিয়ার দান দেখতে চান, তাহলে আপনারা বড় বড় প্যান্ডেলে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ার দান। এখন আমাদের সমাজ দুভাগে বিভক্ত, সোশ্যাল মিডিয়ার দান আর যা কিছু সোশ্যালি বলবো ব্যক্তিগত জীবনের যা কিছু দান। তো কুম্ভতে সেরকম বহু মানুষ, বহু লক্ষ মানুষ যারা নিজেদের যার চাইয়ে, কেউ মিষ্টি দিচ্ছে, কেউ পুরি দিচ্ছে, সবজি দিচ্ছে, কেউ সামান্য ভাত ডালের ভান্ডারা খুলেছে, কেউ খিচুড়ি দিচ্ছে, কেউ বা সামান্য শীত বস্ত্র, মানে হয়তো চাদর দিচ্ছে। কিন্তু দেখুন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা কখনো ভাইরাল হওয়ার জন্য করে না, বা তাদের একটা ছবিও ভাবেন না, কারণ তাদের কাছে কোনো ব্লগার বা কেউ ছবি তুলতে গেলে তারা প্রথমেই হাত জোর করে নিষেধ করে যে না, ছবি তুলতে হবে না, আমি ঈশ্বরকে দিচ্ছি। হর্ষবর্ধন যে দান করেছিল সেই দান কিন্তু আজও ইতিহাসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে হর্ষবর্ধন দান করত, সেই দান কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়নি, কিন্তু সেই দান আজও মহিমান্বিত। উড়িষ্যার রথযাত্রায় যাবেন, দান দেখবেন, কার্তিক পূর্ণিমায় যাবেন, দান দেখবেন, সেই দান চুপিসারে হয়, সেখানে কোনো মানে সোশ্যাল মিডিয়ার কোনো ইয়েই নেই। আমরা যখন পুরীর মন্দিরে প্রবেশ করি না, সব থেকে আমার ভালো লাগে মন্দিরে গিয়ে এই যে ফটো সেলফি তোলা, এগুলোকে নিষিদ্ধ করা ভীষণভাবে। দেখবেন পুরীর মন্দিরে আপনারা যাওয়ার আগে আপনাদের ফোন বা ক্যামেরা বা সব কিছু মানে আলাদা জায়গায় জমা রেখে যেতে হয়, যেটা এখন দক্ষিণেশ্বর মন্দিরে করেছে এবং আরও বেশ কিছু মন্দিরে করেছে। তারকেশ্বর মন্দিরের ভেতরেও আমরা ফোন নিয়ে ঢুকতে পারি না। আরে আমরা স্বচক্ষে যা দেখবো, আমি আমার চোখে যা দেখতে পাবো, তা লেন্স বন্দি করে কি আমাদের দেখা সম্ভব? বলুন, স্বচক্ষে যা কিছু দেখি তা কি লেন্স বন্দি করে কখনো দেখা সম্ভব? দেখা সম্ভব নয়। তো সেইটাই একটা আছে আমাদের সোশ্যাল মিডিয়ার জগৎ, সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সেখানে মানুষকে একটা বুঝিয়ে দেওয়া, পাপ পুণ্যর হিসেব নিকেশ করিয়ে দেওয়া, কিন্তু তার বাইরে একটা অনন্ত জগৎ আছে, একটা বিপুল বিস্তৃত জগৎ আছে, যেখানে 40 কোটি মানুষ যেখানে ডুব দিতে যাচ্ছেন, কোনো কিছু পাওয়া, নেওয়া, দেওয়া কিছুর আশায় নয়,
তারা ডুব দিতে যাচ্ছেন তাদের মনের প্রশান্তির জন্য, মনের আশা পূরণের জন্য। তাহলে সোশ্যাল মিডিয়া যদি মানুষকে এতটাই ভড়কাতে পারতো না, তাহলে দেখতেন যাওয়াটা বন্ধ হয়ে যেত, কেউ যেতই না, সবাই খালি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিত। আরে যদি দোষ করে থাকে সেটা ভারতীয় রেল করেছে, রেলের বাতানুকুল কামরায় যেভাবে লোক উঠে গেছে বা পদপিষ্ট হয়ে যেভাবে লোক মারা গেছে, সেটা একটা রেলের দোষ, রেল প্রশাসনের দোষ, রেল মন্ত্রীর দোষ। যেখানে মানুষ পদপিষ্ট হয়েছে সেখানকার পুলিশ প্রশাসনের দোষ, কিন্তু সেই প্লেসটা, যে জায়গাটা, সেইখানকার কোনো দোষ থাকতে পারে না। যেখানে মানুষ ভণ্ডামি, যে নিজের চরিত্র সাধনের জন্য যায়, যে ভণ্ডামি করবে সে দেখবেন ভাইরাল হবে ভণ্ডামি করে, কিন্তু যে ভণ্ডামি করবে না সে কিন্তু লোকচক্ষুর আড়ালেই থাকবে। তাকে নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে দেখানোর জন্য কোনো রকম প্ল্যাটফর্মের দরকার হবে না, তাই নয় কি? তো একটা জায়গায় বহু মানুষ, বিবিধের মাঝে মহান মিলন কথাটা কেন বলে? কারণ মানুষের মিলন ক্ষেত্র যেখানে, সেখানে বহু মানুষ থাকে, এবং সেক্ষেত্রে মানুষ নিজের মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে পারে না। ওই যে বললাম যে সবাই এক জলে ডুব দিয়েছে, সেখানে কোনো পাপ পুণ্যের ব্যাপার নয়। যে মনে করে যে আমি পাপ পুণ্যের খেলায় গেছি, সে সেই মেন্টালিটি নিয়ে গেছে। যে মনে করে আমি জ্ঞান আরোহণের জন্য গেছি, জ্ঞান আরোহণের জন্য গেছে। যে মনে করে আমি সেখানে গিয়ে অপার শান্তি পাবো, আমি এক বিরলতম দৃশ্যের সাক্ষী হয়ে থাকবো, সে সেই কারণে গেছে। তো এই হচ্ছে মানুষের মধ্যে পার্থক্য, মানুষের চিন্তাধারার পার্থক্য, মানুষের বুদ্ধি বিবেচনার পার্থক্য, এটাই হচ্ছে ঘটনা। তো আমি সেজন্যই কার্তিক পূর্ণিমার ঘটনাটা লিখলাম। এবং কার্তিক পূর্ণিমায় সত্যি কথা বলতে জানেন, ওই ভোর রাতে, এটা রাত্রি 3টে থেকে 5টায় উড়িষ্যায় এই যে প্রথাটা হয়, কারণ এই দিন উড়িষ্যার সওদাগর প্রথম বাণিজ্য তরী নিয়ে বাণিজ্যে বেরিয়েছিলেন, সেজন্য এটাকে বলা হয় উড়িষ্যার সবচেয়ে বড় দিন। তাই ভোর রাত থাকে, রাতে 3টের মধ্যে মানে পুরো উড়িষ্যাবাসী স্নান করে বাড়িতে প্রদীপ দিয়ে সাজিয়ে তারা নিকটবর্তী জলাশয় এবং সমুদ্রের ধারে চলে আসে। বাজি ফোটানো হয়, ফানুস ওড়ানো হয়, সারা সমুদ্রের তীর প্রদীপে প্রদীপে মানে সাজিয়ে দেওয়া হয়, কলার ডিঙা ভাসানো হয়, তাতে প্রদীপ থাকে, ধূপকাঠি দিয়ে, এবং তারা প্রণাম করে। অসাধারণ দৃশ্য, না দেখলে বুঝতে পারবেন না। এবং ওই ভোর রাতে যখন হয় জানেন, এত ভাল লাগবে। ওই ভোর রাতেই আপনাদের পর্যটকদের, তখন মানুষ কি চায়, তখন একটা চায়ের ক্রেভিংস তৈরি হয় মানুষের মধ্যে। বিনা পয়সায় চা বিতরণ হচ্ছে, কেউ চা দিচ্ছে, কেউ বিনা পয়সায় 2টো লাড্ডু দিচ্ছে। তো এত ভালো লাগে, মানে এই সংস্কৃতির এই যে এগুলো খুব ভালো লাগে। কালকে এইরকমই একটা ভালো লাগার অনুভূতি পেলাম। হট করে আমরা যাচ্ছিলাম কেএনসির দিক থেকে বারাসাতে, তো ওখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে, দেখলাম লাইন, তো যথারীতি প্রসাদের লাইন। আমার খুব অনেকদিন ধরে খুব সিন্নি খেতে ইচ্ছা করছিল, বহুদিন সিন্নি খাই না। তো সেখানে দাঁড়ালাম, পুরো মানে আমি এবং তারপরে মনে হয় 2জন সিন্নির পেছনে, সিন্নির গামলা শেষ হয়ে গেছে। কি সুন্দর সিন্নি এবং ফল প্রসাদ একটা বাটিতে করে দিল, খেলাম, কি ভালো লাগলো না, অপূর্ব স্বাদ লাগলো। সত্যি এগুলোও তো একটা পাওয়া না, এই পাওয়ার মধ্যে তো কোনো হিসাব নিকাশ থাকে না, না? প্রত্যেকটা পাওয়ার মধ্যে কিছু কিছু পাওয়া, কিছু কিছু দান, কিছু কিছু জিনিসের মধ্যে কোনো রকম হিসাব নিকাশের ঊর্ধ্বে থাকে। সেই রকমই কিছু পাওয়ার মধ্যে অনেক ভালোবাসা থাকে, কিছু পাওয়ার মধ্যে অনেক কিছুই থাকে, অনেক আবেগ থাকে। আমরা কেন কোনো প্রসাদ যখন দেখবেন পাই, মানে মাথায় ঠেকিয়ে পরম তৃপ্তিতে খাই। তো এইটাই হয়তো এই পাওয়ার মধ্যে এটাই রয়েছে। কার্তিক পূর্ণিমার দিন তারপরে ভোরবেলা যদি আপনি পুরীর জগন্নাথ মন্দিরে যান, জগন্নাথকে যেটা আর্লি মর্নিং ব্রেকফাস্ট দেওয়া হয়, সেটা হচ্ছে একটা ফলার দেওয়া হয়, দুধের মধ্যে ঘি, গুড় এবং বিভিন্ন ফল দিয়ে এরকম মাটির ঘটিতে দেওয়া হয়। সেটা খেতে অনেকে ভোরবেলা যায়। ওই দুধ ফল, ওর মধ্যে মনে হয় কিছু দইও দেওয়া হয়। ঠিক কি এক্সাক্ট কি উপকরণ দিয়ে করা হয় আমি বলতে পারবো না, তবে এরকম মাটির কলস পাত্রে, মানে আমাদের যেরকম সিন্নির মধ্যে ফল দেওয়া হয়, ওটা একদম পাতলা দুধ থাকে, দুধের মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া থাকে, সেরকম মাটির পাত্রে এরকম মানুষকে বাটি করে, শালপাতা ছোট ছোট বাটিতে করে মানুষ সেগুলো নিয়ে নিয়ে সুন্দর মন্দিরে খায়। তারপরে জানেন, জগন্নাথ এবং লক্ষ্মী দেবীর বিয়ে যেদিনকে হয়, সেদিনকে পুরো ছাদনা তলায় বিয়ে হয়, এবং মন্দির প্রাঙ্গণ জুড়ে বিশাল প্যান্ডেল করে সকলকে ভোগ, মানে একদম বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয়।
তো এরকম বহু নিয়ম রয়েছে, আমরা বহু নিয়ম, বহু রীতি, বহু সেটাকে জানতে গেলে, সত্যি কথা বলতে গেলে ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের পক্ষে কিছু জানা সম্ভব হয় না। এগুলোকে চাক্ষুষ দেখতে হয়। চাক্ষুষ না দেখলে ভারতীয় সংস্কৃতির যে বিভিন্ন দিকগুলো এবং যে সকল দিক ভারতীয় সংস্কৃতিকে মহিমান্বিত করেছে, বললাম না প্রয়াগের যেইখানে দাঁড়িয়ে হর্ষবর্ধন দান করেছিলেন, সেই দিকগুলো খুঁজে পাওয়া অসম্ভব। তো এটাই আজকে লাইভে মানে আমার তুলে ধরার ইচ্ছা ছিল, যে সংস্কৃতিকে জানুন। এবং একটা বিশাল ব্যাপ্ত সংস্কৃতিকে জানতে গেলে, সুস্মিতা দি বলছে হ্যাঁ ঠিক, সত্যি বিশাল ব্যাপ্ত একটা সংস্কৃতিকে জানতে গেলে সেই সংস্কৃতির মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। যেখানে এ কি বললো ওখানে আমি যাব না। খুব মিষ্টি লাগছে সুস্মিতা দি, তুমি বলছো মিষ্টি লাগছে, তুমি তো খুব সুন্দর। সুস্মিতা দির ব্লগ অসাধারণ। আমি কালকেই সুস্মিতা দিকে বলছিলাম, এত সুন্দর মিষ্টি গলায় সুস্মিতা দি ব্লগগুলো করে, আমার এত ভাল লাগে। এই সুস্মিতা দি বিভিন্ন মন্দিরে যায়, সেদিনকে মনে হয় মায়াপুরে গেছিল দিদি। তো এই যে মায়াপুরে আপনি যাবেন, না গেলে না আপনি বুঝতে পারবেন না, মানে যে কোনো জিনিস, যে কোনো জায়গায় না গেলে বোঝা যায় না সেই সংস্কৃতিকে। ওই স্টেজে উঠে দান চক্রের মধ্যে দিয়ে দান হয় না, দান মহাদান। এগুলোকে বুঝতে গেলে, সংস্কৃতিকে বুঝতে গেলে সেই জায়গায় গিয়ে সেই সংস্কৃতির সাথে মিলে মিশে একাত্ম বোধ করতে হবে, আপনাকে মানিয়ে নিতে হবে। এই যে গায়ে আমার একজন দেহাতি মহিলা সঙ্গে ধাক্কা লাগলো, বা একজন ঘরমাক্ত পুরুষের সঙ্গে আমার গায়ে টাচ লাগলো, আমার গায়ে দামি পারফিউম দেওয়া, আমি বাতানুকুল কম্পার্টমেন্ট থেকে নেমে বাতানুকুল হোটেলে গিয়ে ঢুকবো, আমার গাটা একদম মানে আমি দামি বসন পরে রয়েছি, আমার টাচে ওর টাচে আমার সেই দামি মানে সিল্কের শাড়িটা নোংরা হয়ে গেল, এই ভাবমূর্তি থেকে ছাড়িয়ে বেরিয়ে এসে যেতে হয় তিনটে ক্ষেত্রে। যে এখানে ধুলো উঠছে জন্য ভীষণ আমার ডাস্টে অ্যালার্জি হবে, ও ভীষণ নোংরা, ও আনহাইজেনিক, ও হাতটা ধুয়ে খাচ্ছে না, ওর পাশে বসে খেলে আমার গা ঘিন ঘিন করবে। এগুলো এই প্রোটোকলটা থেকে 1 কি 2 দিনের ব্যাপার, বেরিয়ে ভারতকে চিনতে হয়। তখনই আপনি বলবেন যে দেখবেন এই নালিশগুলো দূরে চলে গিয়ে তখন লিখবেন মেরা ভারত মহান, তখন এই জিনিসটা লিখবেন। তাও আজকে অনেকটা বলে ফেললাম, অনেক কিছু বললাম, ভাল লাগলো। তাহলে আজকে সবাইকে নমস্কার জানিয়ে শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রি জানিয়ে বিদায় নেই। নমস্কার, আর সবাই খুব ভালো থাকবেন। আর যারা রেকর্ডেড লাইভটা দেখবেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন।